একটা অবৈধ রিলেশন থেকে একটা বিবাহিত রিলেশন ভালো না? সাদাত রহমান বেঁচে থাকা অবস্থাতেই আপনি বর্তমান যার সঙ্গে আপনার বিয়ে হয়েছে তার সঙ্গে আপনার রিলেশন প্রেম একটা ইথিক্সের মধ্যে পড়ে না যে আরেকজনের ব্যক্তিগত বিষয় এইভাবে প্রকাশ করা। সাদাত রহমানকে বিয়ে করে আপনি আপনার ব্যবসা প্রসার করেছেন। আমি যদি তার টাকা দিয়ে বিজনেস করেও থাকি, মানুষের তো কোনো অসুবিধার কোনো কারণ নাই। দর্শক, সময় টেলিভিশনে আজকের এই বিশেষ আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় এবং আলোচিত একজন উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনি। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো। বিশেষ করে তার বেশ কিছু বিষয় সবসময় আলোচনায় থাকে, সেই বিষয়গুলো একটু তার মুখ থেকে স্পষ্টভাবে শুনতে চাই। আশা করি ভালো লাগবে। তারপর কি অবস্থা আপনার, কেমন আছেন? স্বাগত। থ্যাংক ইউ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। সাম্প্রতিক প্রসঙ্গ দিয়ে শুরু করি। জি, একটা বিষয় নিয়ে খুব ঝামেলাই চলছে, আমি যদি বলি, সেটা হচ্ছে যে একজন অনলাইন সাংবাদিকের বিরুদ্ধে আপনি মামলা করেছেন। সাংবাদিক শব্দটা তার সাথে যায় না। সে আসলে কোনো সাংবাদিক না। সো সে আসলে বরঞ্চ আপনাদের সাংবাদিকদের নাম খারাপ করতেছে, সাংবাদিক সেজে। কারণ সে হচ্ছে বিভিন্ন মানুষকে নিজের নামের সাথে সাংবাদিক শব্দটা ইউজ করে সে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করে, চাঁদাবাজি করে, স্পেশালি সেলিব্রিটিদেরকে বা হচ্ছে যে আপনার মেয়েদেরকে সে টার্গেট করে সে এই কাজগুলো করে থাকে। যদিও ভাই আমি কোনো সেলিব্রিটি না, আমি একজন খুবই সাধারণ একজন ব্যবসায়ী, কিন্তু সে যেহেতু ফেসবুকে আমাকে অনেক মানুষজন চেনে বা সামহাও হচ্ছে যে সে আমার পিছনে লাগে। আমি জানি না এই লোকের সাথে আমার ব্যক্তিগত কোনো সংঘাত বা পরিচিতি কোনো কিছু নাই, বাট সাংবাদিক শব্দটা আসলে, সাংবাদিক পেশাটা খুব মহৎ একটা পেশা, যেটা আমাদের জীবনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। বাট এই সাংবাদিক শব্দটাকে সে কলঙ্কিত করছে। কারণ এই প্রসঙ্গে আমি অবশ্যই আসব, কিন্তু আমি মানে সাংবাদিক কে বা কে না এটা নিয়ে অবশ্যই আমি কথাটা আসবো, কিন্তু তার আগে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আসলে যে যাকে নিয়ে আমাদের আসলে শুরু হয়েছে কথাটা, যার বিরুদ্ধে আপনি অভিযোগ এনেছেন, মামলা করেছেন, তাকে গ্রেফতার করেছেন, আসলে এটাই আমার মূল প্রশ্নটা, যে আসলে তার সঙ্গে আপনার সংঘর্ষটা কোন জায়গায় বা সমস্যাটা কোথায় হয়েছে, কি নিয়ে বিরোধ? আসলে তাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি না। তো আমি ফেসবুকে হঠাৎ করে দেখি সে আমাকে নিয়ে খুব বাজে বাজে মানুষজন আমাকে স্ক্রিনশট পাঠায়, বাজে বাজে পোস্ট দিতে থাকে, ভিডিও করতে থাকে। তো তার সাথে আমার কোনো পরিচয় নাই, ব্যক্তিগত পরিচয় নেই, ব্যক্তিগত সংঘাত নাই। সো আমি পরে তাদের ভিডিওর মাধ্যমে আমি জানতে পারি যে তার সে বলতেছে বর্ষা চৌধুরী নামে একজন একজন হচ্ছে লাইভ প্রেজেন্টার আছে বা ইনফ্লুয়েন্সার আছে, বর্ষা চৌধুরী, ওই ভুয়া সাংবাদিক। সে বলতেছে যে বর্ষা চৌধুরী তার ওয়াইফ, আর বর্ষা চৌধুরী বলতেছে সে তার হাজব্যান্ড না। হোয়াট এভার ইট ইজ, সেটা তাদের ব্যক্তিগত সংঘাত। তো একবার বর্ষা চৌধুরীর একটা মৃত্যু খবর বের হয় অনলাইনে। তো সে মৃত্যু খবরটা দেখে দেখেন দিন শেষে আমরা তো মানুষ, আমাদের খারাপ লাগে। তো তখন আমি লাইভেই ছিলাম, তখন আমি বলতেছি আচ্ছা একটা মানুষ ভালো হোক খারাপ হোক, বাট তার তো 2টা সন্তান আছে বর্ষা চৌধুরীর, তো সন্তানের জন্য কিন্তু মা সব সময় বেস্ট। তখন আমি বলতেছিলাম যে আহারে, মেয়েটাকে বুঝায় শোনায় যদি আমরা কাজ দিতাম, অ্যাটলিস্ট একটা মানুষ, খারাপ মানুষকে তো বুঝায় ভালো পথে আনা যায়। আমি ধরে নিলাম সে খারাপ, তাকেও তো আমরা বুঝায় ভালো পথে নিয়ে আসতে পারি। তো ও যদি বেঁচে থাকে আমি ওকে বুঝাই শোনায় কাজ দেবো, ওকে ভালো পথে নিয়ে আসবো। দেখেন আমাদের দায়বদ্ধতা থেকে আমরা বলতেই পারি। তো সে কথা বলার পরে সে আমাকে নিয়ে খুব বাজে বাজে পোস্ট দেয়, আকাশ নিবিড় যে ছেলেটা। তো তার সাথে হচ্ছে সংঘাত হচ্ছে বর্ষা চৌধুরীর। আমি কিন্তু জানি না হু ইজ আকাশ নিবিড়। সে আমাকে নিয়ে তখন আমার পিছনে পড়ে, কেন আমি বর্ষা চৌধুরীকে কাজ দিব বলছি। তো আননেসেসারি সে আমাকে খুব অশ্লীলভাবে সে বাজে বাজে আমাকে নিয়ে হচ্ছে ভিডিও ছড়ায়, ভুয়া তথ্য ছড়ায়, এবং লাস্ট পর্যায়ে এমন পর্যন্ত গেছে সে আমার বাচ্চার জন্ম নিয়ে সে কোয়েশ্চেন করে, আমার নামে ভুয়া কাবিননামা বানানো থেকে শুরু করে আমার বাসার অ্যাড্রেস পর্যন্ত সে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিছে পাবলিকলি, এবং আমাকে নিয়ে যত ধরনের বাজে কথা, বাজে ওয়ার্ড, এবং সে তার মাকে নিয়ে পর্যন্ত আমাকে নিয়ে আমার সম্পর্কে সে বাজে ভিডিও বানাইছে, এবং আমার বাচ্চাদেরকে নিয়ে সে নোংরা নোংরা কথা বলছে। সো এত পার্সোনালি আমাকে এতভাবে অ্যাটাক করা হচ্ছিল। তো লাস্টে আমি আমার উকিলকে ডাকি, এবং আমার উকিল হচ্ছে আমার সামনে তাকে কল দেয়। কল দেওয়ার পরে সে 12 লাখ টাকা চায়, হয় 12 লাখ টাকা আমি তাকে দিতে হবে, নয়তো একটা গাড়ি কিনে দিতে হবে, তাইলে সে আমার নামে আর সোশ্যাল মিডিয়াতে এগুলো বলবে না। মানে সে সরাসরি চাঁদাবাজি, চিন্তা করেন। এখন আমি ভাই সবসময় খুবই চ্যালেঞ্জিং একজন মানুষ, কারণ আমি
আমার তো কোনো দোষ নাই, বা আমি কোনো আইন ভঙ্গ করি নাই, বা আমি কোনো অপরাধ করি নাই যে আমি আরেকজনকে চাঁদা দিয়ে আমাকে টিকে থাকতে হবে। তো আমি সাথে সাথে আমার উকিল এটাকে কল রেকর্ড করে এবং পরবর্তী সময়ে আমি এটা থানায় মামলা করি। বা আপনার যেটা সে সাইবার বুলিং আমাকে সে নিয়মিত করছে। সাইবার বুলিং একজন সাংবাদিক, লাইসেন্সধারী সাংবাদিকও আরেকজনের একটা ইথিক্সের মধ্যে পড়ে না যে আরেকজনের ব্যক্তিগত বিষয় এইভাবে প্রকাশ করা এবং ব্যক্তিগতভাবে আমাকে অ্যাটাক করা এত নোংরাভাবে। সো আমি পরবর্তীতে সাইবার বুলিং এবং চাঁদাবাজির জন্য আমি মামলা করি। এবং আপনারা এখন সম্প্রতি সময় দেখতে পাবেন যে সে অ্যারেস্ট হওয়ার পরে সে কী ধরনের ব্ল্যাকমেলিং, আরও কত মানুষকে সে প্যারেশানি করছে, এবং একজন সাবেক পুলিশ অফিসারের থেকেও সে এরকম চাঁদাবাজি করে টাকা খাইছে, ওই সংবাদও আমরা ফেসবুকে এখন দেখতে পাই। সো আমি সবসময় খুব সাহসী ভাইয়া, আমি সবসময় মানে আমার কথা হচ্ছে যে আমি যদি রাইট থাকি সো আমি কেন লড়বো না। তো ওই থেকে ওই কল রেকর্ডটা কি আছে, জমা দিয়েছেন পুলিশের কাছে আপনারা? যে অবশ্যই অবশ্যই ওটার ভিত্তিতে ওনাকে হ্যাঁ, কল রেকর্ড না দিলে তো মামলাই নিত না। আচ্ছা, এখন মানে এই আজকে এই পর্যন্ত এসে মামলার কি অগ্রগতি বা কি অবস্থায় আছে? মামলা আদালত হচ্ছে তার জামিন নামঞ্জুর করেছে এবং রিমান্ড শুনানি হবে খুব শীঘ্রই। এবং এই তো আমরা চাই যে এই ধরনের আরও যারা আছে মানুষকে ব্ল্যাকমেলিং করে, বিশেষ করে মেয়েদের পিছনে পড়ে থাকে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। এবং এটা একটা দেখেন, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, এটার একটা সঠিক বিচার। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার হবে। তাহলে এই ধরনের যারা ভুয়া সাংবাদিক, যারা সাংবাদিকতার নামে কলঙ্ক, তারা হচ্ছে যে আপনার এইভাবে যে মানুষের পিছনে লাগে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে, বিশেষ করে ফেসবুক, ইউটিউব এবং টিকটককে ব্যবহার করে, আমার মনে হয় যে তাদের জন্য একটা ওয়ার্নিং হবে এটা, যে মানুষকে এভাবে প্যারেশানি করা এটা কিন্তু ঠিক না একদম। এখানে আমি এখন প্রশ্নটা করব, শুরুতে যেটা আপনি বলছিলেন যে আসলে সাংবাদিক বলতে আপনারা যারা ব্যবসায়ী আছেন বা সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, কন্টেন্ট ক্রিয়েটার, আর সবার কথাই বলছি, তারকারা আছেন, আমি প্রায় সময় একটা জিনিস দেখি যে সবাইকেই ঢালাওভাবে সাংবাদিক বলা হয়। আসলে যাদেরকে ঢালাওভাবে সাংবাদিক এই তকমা দেওয়া হচ্ছে, ওরা কি আসলে সাংবাদিক? প্রথম সারি গণমাধ্যমের কোনো টেলিভিশন চ্যানেল বা পত্রিকার সাংবাদিকতার সঙ্গে তো তারা যুক্ত নয়, তাহলে কেন আপনারা তাদেরকে সাংবাদিক পরিচয় হিসাবে ভূষিত করেন? সাংবাদিক পরিচয় তো আমরা দিই না, তারা নিজেরাই নিজেকে মিথ্যা সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। এবং আমার কাছে মনে হয় যে আপনাদের যে সাংবাদিক সংগঠনগুলো আছে এবং এবং প্রেস ক্লাবের সভাপতি থেকে শুরু করে আমি সবাইকে আহ্বান জানাবো, রিকোয়েস্ট করব, এবং তথ্য মন্ত্রণালয়কে আমি যে রিকোয়েস্ট করব যে আপনারা এই ধরনের ভুয়া সাংবাদিক, বিশেষ করে যারা মানুষকে হ্যারাসমেন্ট করে, এদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। দেখেন, সে 5 পর্যন্ত পড়াশোনা করে নাই এবং তার কোনো সাংবাদিকতার কোনো লাইসেন্স নাই, কিচ্ছু নেই। সে নিজের নামে একটা ইউটিউবে চ্যানেল খুলে ফেলছে, নিজের নামে একটা ফেসবুক পেজ খুলছে, আকাশ টিভির জার্নালিস্ট, বা সে সাংবাদিক হলো। তার পেজে ঢুকে দেখবেন, প্রত্যেকটা মানুষ ঢুকে দেখতে পারবে তার পেজে শুধু আমাকে নিয়ে ভিডিও, আমাকে নিয়ে পোস্ট, আমাকে নিয়ে ভিডিও। সো এদের বিরুদ্ধে আসলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনাদের পেশাটাকে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। সাধারণ মানুষ কিন্তু বুঝে না যে কে সাংবাদিক আর কে ভুয়া সাংবাদিক। সাধারণ মানুষ কারোর হাতে ক্যামেরা দেখলে বা মাইক্রোফোন দেখলে সাধারণ মানুষ মনে করে যে আচ্ছা সবাই সাংবাদিক। সে সাধারণ মানুষ কিভাবে যাচাই করবে যে সে সাংবাদিক বা সে সাংবাদিক না? এখন এটার জন্য কিন্তু আপনাদেরকে, যে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো, আপনাদেরকে এগিয়ে আসতে হবে, সরকারকে সাহায্য করতে হবে। এবং আমার কাছে মনে হয় এটা নিয়ে একটা সঠিক নির্দেশনা, হাইকোর্ট থেকে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়া উচিত। এটার জন্য জনসাধারণের স্বার্থে আপনারা সব সাংবাদিকরা মিলে, প্রয়োজনে আমরা যারা আছি আমরাও আপনাদের পাশে থেকে জনস্বার্থে একটা রিট করা উচিত। না, এখানে আমি একটু বাধা দিই, সেটা হচ্ছে যে এইসব নিয়ে কথা হচ্ছে, মন্ত্রণালয়ে কাজ করছে যে নীতিমালার মাধ্যমে অনলাইন বা গণমাধ্যমকে একসাথে বা কে কোন ভাবে লাইসেন্স পাবে সেটা দেখা। কিন্তু আমার যে প্রশ্নটা হচ্ছে যে আপনারা যারা মিডিয়ার সঙ্গে কথা বলে অভ্যস্ত, তারাও কি একটু দেখে কথা বলেন না যে আমি কোন চ্যানেলের সঙ্গে কথা বলছি? আমি অনেকেই দেখেছি যে মাইক্রোফোন ধরলে কথা বলা শুরু করে দেয়। তখন তো মনে হয় আপনাদেরও তো একটা নীতিগত দায়িত্ব আছে যে আমি কার সঙ্গে কথা বলছি আমি একবার দেখে নেই। অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন, আমি কিন্তু কোথাও ইন্টারভিউ দিই না, খুব কম। আমি হয়তো বছরে 2-1টা ইন্টারভিউ দিই, সেটাও ন্যাশনাল চ্যানেলে বা কোনো চ্যানেল আর কি, মেইন স্ট্রিম চ্যানেলে। আর যে দেখা যায়, হ্যাঁ, যেমন ধরেন ওই দিন আমি আদালতে গেছি, তো ওখানে অনেক সাংবাদিক
ছিল। এখন আমি তো ওখানে সবাই আমার ভিডিও নিচ্ছে, এখন আমি তো জানি না কে আসল সাংবাদিক আর কে ভুয়া সাংবাদিক, বা এখন সবাই নিচ্ছে, লাইক ব্যাপারটা হচ্ছে এরকম। বাট অনেকেই আপনি যাদের কথা বললেন যে সোশ্যাল মিডিয়াতে আজকাল একটা ব্যাপার হয় কি যে শুধু ভাইরাল হওয়ার নেশা, যে কোনোভাবেই হোক ভাইরাল হইতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে হয়তো নিজেরাই ডেকে ডেকে নিয়ে আসে। সো আমি ভাই এই জায়গাটায় একদমই ব্যতিক্রম, কারণ আমি একটু দেখেন 2020 সালের তনি বা 2022 সালের তনি আর আজকে 2025 সালের শেষ সময় ডিসেম্বর মাসের তনি কিন্তু এক না। আমরা কেউ মার পেট থেকে শিখে আসি নাই। আমার কাছে মনে হয় আমার অভিজ্ঞতা আমাকে সব কিছু শিখিয়েছে, এক্সপিরিয়েন্স, আমার যে চলাফেরা, আমার কথা বলার ধরন, বা আমার প্রত্যেকটা জিনিস, আমার ব্যক্তিত্ব আমাকে কিন্তু প্রতিদিন আমি শিখি এবং আমি শিখতে পছন্দ করি। সো প্রথম দিকে যখন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, বা আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমার বিজনেস, তখন ব্যাপারটা একরকম ছিল, অনেক কিছু আমরা বুঝতাম না বুঝেও আমরা অনেক কিছু করতাম। এখন যেমন আমার মধ্যে একটা জিনিসকে আমি প্রতিদিন নিজের পার্সোনালিটি বিল্ড আপ করি এবং আমি অনেক কিছু শিখি। আবার অনেকে ধরেন যে ওর নেশাই হচ্ছে ভাইরাল হওয়া, সেটা হোয়াট এভার ইট ইজ, একটা কিছু করে ভাইরাল হওয়া। বাট ভাই আমি হচ্ছে কোনোভাবে ভাইরাল হইতে চাই না, বাট আনফর্চুনেটলি আমাকে মানুষ জড়াই ফেলে বিভিন্ন, যে আপনি কিন্তু সবসময় আলোচনায় থাকেন, এটা তো আপনি মানেন। হ্যাঁ, এটা আমি মানি, কিন্তু আমার পার্সোনাল লাইফ নিয়ে মানুষের মানে ইন্টারেস্ট অনেক বেশি। কিন্তু এটার একটা কারণ যেটা হতে পারে, অনেকের হয় কি ধরেন বাপ দাদার অনেক কিছু থাকে, বা হাজব্যান্ডের অনেক কিছু থাকে, বা একটা সাজানো ব্যবসা থাকে, সেখানে এসে বসে, বা একটা সাজানো জায়গা থেকে আসে। আমার জায়গাটাকে আমি নিজে পুরোটা সাজিয়ে নিয়েছি। সো অনেকের ক্ষেত্রে অনেকে অনেক সাপোর্টিভ, অনেকে আমাকে অনুপ্রেরণা হিসেবে দেখে। আবার অনেকের ক্ষেত্রে এরকম হচ্ছে, ও আচ্ছা গ্রাম থেকে একটা মেয়ে এসে এরকম একটা জায়গায় উঠে গেছে, কেন উঠে যাবে, মানে আমি কিছু করতে পারতেছি না কিন্তু ও কেন করবে। কিছু মানুষের এরকম জেলাসি কাজ করে। বাট আমি জানি না যে আমার লাইফ নিয়ে অনেকের অনেক রকমের ইন্টারেস্ট, বাট আমি আসলে ওরকম কিছুই না, জাস্ট কাজ করে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও কাজ করতে চাই। এবং অনেকে ধরেন এটাকে খুব খোঁটা হিসেবে বলে, গ্রাম থেকে উঠে আসছে, গ্রাম থেকে উঠে এসে এত পটর, গ্রাম থেকে উঠে এসে এত অহংকার, অনেকে আমাকে অহংকারীও মনে করে। আসলে আমি কখনোই অহংকারী না, বাট আমার সেলফ রেসপেক্ট অনেক বেশি। এবং আমি যদি গ্রাম থেকে উঠে এসে আমি যদি নিজের একটা পরিচয় তৈরি করতে পারি, তাহলে তুমি শহর থেকে উঠে এসে তুমি আরও ভালো পরিচয় করো, তুমিও দেশকে দেখিয়ে দাও। আমি জিনিসটা কিন্তু নেগেটিভলি নেই না। আমার কাছে মনে হয় যে আমি যদি এতটুকুনি আসতে পারি, আমি যতটুকুনি আসছি, তুমি আরও ভালো কিছু করে দেখাও। আমরা এক একটা উদাহরণ তৈরি করি, তাই না? এভাবে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এখন যে প্রসঙ্গটা আসতে চাই, ধরুন সানভি তো আপনার মেয়ে, হ্যাঁ, ওর বাবা রিসেন্টলি কিন্তু দেখলাম যে ফেসবুকে লাইভ করছে, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ, মেয়েকে আপনি আলাদা করে ফেলছেন, বিদেশ পাঠিয়ে দিচ্ছেন, বাবার কাছে যেতে দিচ্ছেন না, এবং এইগুলা নিয়ে কিন্তু আসলে মূল আমার যতটুকু ধারণা যে সমস্যাটা শুরু হয়েছে রিসেন্টলি, যে বিষয়টা আর কি, এটা আসলে কি সমস্যাটা এখান থেকে শুরু হয় না। সমস্যাটা হচ্ছে যে আকাশদ্বীপের আরেকটা মহিলা হচ্ছে নেপালে থাকে, বাংলাদেশ থেকে ও পালায় নেপালে গেছে, তার নামে বেশ কিছু মামলাও আছে। তো এরা যখন এগুলো শুরু করে, এরা তখন আমার পার্সোনাল লাইফ ঘাটাইতে স্টার্ট করে, এবং এরা হচ্ছে সানভীর ফাদারের সাথে যোগাযোগ করে, অ্যান্ড সানভীর ফাদার হচ্ছে এদের সাথে হাত মিলায়, অ্যান্ড আফটার দ্যাট সে হচ্ছে যে লাইভ করে। এবং শুধু লাইভ করে না, আপনি শুনলে অবাক হবেন, সে কিশোরগঞ্জ তার আত্মীয় স্বজন এবং তারা কয়েকজন মিলে হচ্ছে আমার নামে ইয়েও করছে, আপনার কি বলে ওটা, মানববন্ধনও করছে। আচ্ছা। সো ব্যাপারটা হচ্ছে, দেখেন আমার সানভীর বয়স 11.5+, মানে অলমোস্ট 12 হয়ে যাবে সানভি, ধরেন 11.5। তো সানভীর বিষয়টা হচ্ছে, সানভি ছোট থেকে আমার সাথে থাকে, এবং সানভীর ছোট থেকে সানভীর সকল ভরণ পোষণ দায়িত্ব সব কিছু আমি মা হিসেবে অবশ্যই আমার দায়িত্ব আমি পালন করি। আর তার বাবার সেই সামর্থ্যও নাই। দেখেন তার সাথে আমার কেন ডিভোর্স হয়েছে, কি সমস্যা, সেসব ব্যক্তিগত বিষয়ে আমি যেতে চাই না। এবং ওই আকাশদ্বীপের হচ্ছে তাকে খুঁজে বের করে, এবং তারা হচ্ছে একজোট হয়ে আমার পিছনে লাগে। এখন সানভি হচ্ছে, যখন সানভির বাবার সাথে আমার ডিভোর্স হয়, আমাদের একটা মিউচুয়াল, আমি তাকে ডিভোর্স দিই, তবে আমাদের একটা মিউচুয়াল কন্ট্রাক্ট হয়, এবং সেখানে স্পষ্টভাবে লেখা থাকে আমি সানভির মা, সানভির সকল দায়িত্ব আমি নিব। সানভির বাবার কোনো দায়িত্ব নেই। সানভি শুধু যখন তার স্কুল ছুটি হবে তখন সানভির বাবার বাসায় বেড়াতে যাবে। তো এভাবেই চলতেছিল বছর কা বছর। সানভি যখন স্কুল ছুটি হতো বেড়াতে যেত। এবং
এখন যেটা হচ্ছে সানভীর না একটা ভালো স্কুলে পড়ে, গুলশান 2-এ। তো সানভি সারফরাজ একই স্কুলে পড়ে। তো দেখেন বাচ্চারা হয় কি যে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টে বড় হতে হতে ওদের কিন্তু চাহিদা, ওদের সব কিছু চেঞ্জ হয়ে যায় বাচ্চাদের। আর আজকের ধরেন আপনি আমি যে আমাদের যে 11 বছর বয়স আর এখনকার বাচ্চার 11 বছর বয়স অনেক পার্থক্য। ধরেন আপনি আমি 18-20 বছর বয়সে যা বুঝতে পারছি, এখনকার 11-12 বছরের বাচ্চা তা বুঝে। কেন বুঝে জানেন? এখনকার বাচ্চারা হচ্ছে এই যে এখনকার বাচ্চাদের কি বলে, জেন আলফা বা সামথিং। হ্যাঁ, আলফা বা জেন জি। না, জেন জি না, আমার বাচ্চাটা জেন আলফা। আলফা। আর এখনকার বাচ্চারা হচ্ছে ভেরি স্মার্ট। তারা জানেন যে আপনার আজকাল অনলাইনে সবকিছু মানে জেনে যায় বা বুঝে দেখে, ওরা সবকিছু বুঝে বাচ্চারা। তো আমার বাচ্চা হচ্ছে এখন আর সে তার বাবার বাসায় বেড়াইতে যেতে চায় না। সেটার জন্য সে মানে ধরেন বাচ্চা প্রায় 1-1.5 বছর ধরে যেতে চায় না, বাচ্চাকে পাঠালে জোর করে পাঠাইতে হয়। তো বাচ্চা যেহেতু যেতে মানে অনিচ্ছা প্রকাশ করে, বাচ্চাকে যখন জিজ্ঞাসা করি যে কেন যেতে চাও না, সেটার জন্য সে বেশ কিছু কারণ যেটা সে বলেছে সেটা আমি এখানে বলতে চাই না, যেহেতু আমার বাচ্চার ইস্যু, সেন্সিটিভ ইস্যু, সেগুলা যদি প্রয়োজন পড়ে আমরা আদালতে বলবো। তো বাচ্চা যে তার সাথে যোগাযোগ, বাবার সাথে যোগাযোগ বন্ধ বা দেখা করতে চায় না তা কিন্তু নাই। বাচ্চা তার গ্রামের বাড়িতে বেড়াইতে যেতে চায় না, কিন্তু বাচ্চা তার বাবাকে বলছে তুমি আসো, আমরা পুলিশ প্লাজায় দেখা করব, মানে শপিং কমপ্লেক্সে ওখানে ফুড কোর্ট আছে ওখানে দেখা করবো, অথবা কোনো রেস্টুরেন্টে দেখা করব। কিন্তু বাচ্চার বাবা হচ্ছে তাকে খুব ধরেন গালমন্দ করে। মানে এখনকার বাচ্চাদেরকে হয় কি ভাইয়া, যে বাচ্চাদেরকে খুব বুঝায় বুঝায় কথা বলতে হয়। এখনকার বাচ্চাদের ইগো অনেক বেশি। তো আমি বাচ্চার বাবাকে বলছি যে বাচ্চাকে কিন্তু জোর করা যাবে না, এখনকার বাচ্চারা ডিফারেন্ট। তো সে চায় না তার সাথে বাচ্চাকে কিশোরগঞ্জ মানে তার বাবার বাসায় যেতে হবে, কিন্তু বাচ্চা যেতে চায় না। আবার সে বাচ্চাকে বলে যে রাস্তায় দেখা করতে, এখন বাচ্চা রাস্তায় দেখা করবে না। বাচ্চার কথা হচ্ছে যে আমি রাস্তায় দেখা করলে সে আমার হাত ধরে টানাটানি করবে, আমাকে জোর করে তুলে নিয়ে যাবে। অ্যান্ড স্বাভাবিক বাচ্চা বড় হয়েছে, অ্যান্ড যেহেতু সে আমার বাচ্চা, সবাই তাদেরকে চিনে, তো সে রাস্তায় কেন দেখা করবে, রেস্টুরেন্টে আসো, একটা সিকিউর প্লেসে দেখা করুক। এইটা নিয়ে হচ্ছে সমস্যা। তো বাচ্চা এখনো যদি সে আসে এখনো দেখা করবে, বাট একটা জায়গায়, একটা সুন্দর জায়গায়, রাস্তায় কেন, ওয়াই রাস্তায়। সো এটা নিয়েই সমস্যা। বাট এইটা নিয়ে সে আকাশ নিবিড়ের পাল্লায় পড়ে এসে সোশ্যাল মিডিয়াতে বাচ্চাকে নিয়ে লাইভ করে সে অনেক কথা বলছে। দেখেন বাচ্চা যে স্কুলে পড়ে, বাচ্চাদের স্কুলে ক্লাব আছে, সেখানে বাচ্চা ক্যারাটি শিখে, ডান্স শিখে, বাচ্চা গান শিখে, বাচ্চা আপনার আর্ট শিখে, বাচ্চা তারপরে হ্যান্ড রাইটিং শিখে, অনেক কিছু শিখে, সুইমিং শিখে, তাদের ক্লাবিংয়েই অনেক কিছু শিখে। তো এখন দেখেন বাচ্চার বাবা সেখানে তাকে লাইভে নর্তকী অনেক কিছু সে বলছে, আর বাচ্চার পোশাক আশাক নিয়ে অনেক কথা বলছে। এখন দেখেন একটা ছোট বাচ্চা হতে পারে, বাট তারও তো একটা চয়েস থাকে। আর এখনকার বাচ্চাদেরকে অনেক কিছুতে প্রায়োরিটি দিতে হয়। সানভির সাথে ওর বাবার দেখা হয়েছে কবে লাস্ট সর্বশেষ? সানভি সর্বশেষ তার গ্রামের বাড়িতে বেড়াতে গেছিল আপনার রোজাতে। তো সেখানে যে মানে এই বছরই তো সেখানে যেটা বিষয় হয়েছে যে সানভির 5 দিন বা 7 দিন থেকে চলে আসার কথা ছিল রোজায়, কিন্তু ওরা যেটা করে সানভিকে আরো বেশি দিন আটকে রাখে, প্রায় 20 দিনের মতো। তো সানভির এর মধ্যে আমি আর সারফরাজ ঈদের ছুটিতে আমরা দেশের বাইরে যাই, সানভিকে ওরা জোর করে আটকায় রাখে দেখে সানভি আমাদের সাথে যেতে পারে না। তো সানভি এটা নিয়েও প্রচণ্ড বিরক্ত হয়, এবং আরও অনেক কিছু ব্যাপার আছে। তো সব কিছু মিলে, আর দেখেন এত বড় বাচ্চাকে নিয়ে আসলে মানে কথা বলতে হয় না, কারণ আপনি যদি আমি মা হিসেবে অবশ্যই এটা কোর্টে ফেস করবো বা আদালতে ফেস করবো, এবং মহামান্য আদালত নিশ্চয়ই বাচ্চার কথা শুনবেন, কারণ বাচ্চার সুরক্ষা বা বাচ্চার কোথায় ভালো থাকবে, বাচ্চার স্কুলিং এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আরেকটা বিদেশের পড়াশোনার কথা যেটা আপনি হ্যাঁ, ওটার ব্যাপারে তিনি অভিযোগ করেছেন যে আপনি বাচ্চাকে দেশের বাইরে পার করে দিচ্ছেন। আচ্ছা, আপনার সন্তান যদি বিদেশে ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে চায়, এবং আপনার যদি সেই সামর্থ্য থাকে, বাবা মা হিসেবে তো সেটা গর্ব করার বিষয়, তাই না? আমার সন্তান বাইরে পড়াশোনা করলে। এখন আমার ছোট ছেলেটা কিন্তু মানে আমার সারফরাজ কিন্তু ব্রিটিশ নাগরিক, আপনি জানেন। তো ওর কিন্তু 6 বছর হয়েছে, এবং ওকে এখন ওখানে স্কুলে দেওয়ার সময় হয়ে গেছে। তো এরকম একটা কথা হচ্ছিল যে সারফরাজকে ওখানে স্কুলে দিলে, এখন ছোট ভাই যখন লন্ডনে পড়তে চাইবে তখন বোন কি চাইবে, আমার ভাই লন্ডনে পড়ে, আমিও লন্ডনে পড়বো। তো সে খুব এক্সাইট
এক্সাইটেড ছিল এবং তার এক্সাইটমেন্ট থেকে সে তার বাবাকে এটা শেয়ার করে কয়েক মাস আগে যে আমার ভাই লন্ডনে ভর্তি হবে, আমিও লন্ডনে ভর্তি হবো। তো তার লন্ডনে ভর্তি হব আর আমিও করতে চাই, সেটা বললেই তো আর হয়ে গেল না। এখানে অনেক কিছু প্রসিডিউরের ব্যাপার, সিস্টেমের অনেক কিছু ব্যাপার, তো বললেই তো একটা কিছু হয়ে যায় না। বাচ্চা অনেক এক্সাইটেড ছিল, তো বাচ্চার বাবা এটা নিয়ে খুব নোংরামি করে সোশ্যাল মিডিয়াতে। দেখেন বাচ্চা এখন গ্রেড 4-এ পড়ে, তো একটা না একটা সময় পরে টুডে অর টুমোরো সে যে কান্ট্রিতে পড়াশোনা করতে চায়, আমি মা হিসেবে আমার যদি আল্লাহ যদি সেই সামর্থ্য রাখে, আমি অবশ্যই আমার বাচ্চাকে বেস্ট এডুকেশনটা দেওয়ার চেষ্টা করব। তো সেটা মুখ দিয়ে বললেই হয়ে যায় না, এগুলোর জন্য অনেক কিছু ব্যাপার আছে, তাই না? একটা দেশ থেকে আরেকটা দেশে বাচ্চাকে পাঠানো, এবং যেটা বলছে যে বাচ্চা ইনসিকিউর, আপনি কি মনে করেন ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রিতে, সেটা ইউকে হোক, ইউএসএ হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, বা ইউরোপেরও যদি আমরা একটা কান্ট্রি ধরি, সেখানে যে চাইল্ড লগুলা সেগুলা কিন্তু বিশেষ করে ইউকেতে বাচ্চার বাবা মাও বাচ্চাকে ধমক দিতে পারে না। বাচ্চা চাইলে এনি টাইম পুলিশ কল করতে পারে, সেটা বাচ্চাকে স্কুল থেকে শিখিয়ে দেওয়া হয়। এবং ইউকেতে বাচ্চাদেরকে রানীর সন্তান বা গভর্নমেন্টের প্রপার্টি বলা হয় প্রত্যেকটা বাচ্চাকে। তো সেখানে আসলে না বুঝে কথা বলাটা আসলে কিসের পরিচয়, আমি আসলে সেটা বলতে চাই না। আর এটা একটা জিনিস বললাম আর হয়ে গেল, ব্যাপারটা তো এরকম না, সেটা অনেক কিছুর ব্যাপার। সো এগুলা নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে আদালতে কথা বললেই ভালো হবে। আচ্ছা, আমরা এখন একটু পারিবারিক বিষয় থেকে আপনার ব্যবসায়িক জীবনে চলে আসি। আপনি উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেছেন কবে থেকে আপনার এই যাত্রা? আমার কাপড়ের বিজনেসটা আমি একদম শুরু করি 2019-এর শেষ দিকে বা 2020-এর জানুয়ারি থেকে। আর তারপরে হচ্ছে যে আপনার কোভিড স্টার্ট হয়ে যায়। আর কোভিড হচ্ছে লকডাউন হয়, অনেক কিছু হয়, অনেকের জন্য ধস। বাট আই থিঙ্ক আমাদের মতো যারা অনলাইন ব্যবসায়ী আছেন, আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট, বিকজ তখন মানুষ বাসা থেকে বের হইতো না ভয়ে, অ্যান্ড সবাই অনলাইনে অর্ডার করতো, অ্যান্ড আমরা বাসায় থেকে বিজনেস করতাম। অ্যান্ড বাসায় থেকে বিজনেস করার সুবিধা হয় কি জানেন, সে আপনার কোনো খরচ নাই, খরচ কম, শুধু ডেলিভারি চার্জ, শুধু ডেলিভারি, হ্যাঁ সেটাও কাস্টমার দিয়ে নিত। অ্যান্ড সো কোভিডটা আসলে আমরা যারা অনলাইন, আপনি যে কোনো অনলাইন ব্যবসায়ী যারা আগে থেকে শুরু করছে, আপনি জিজ্ঞাসা করলে জানতে পারবেন যে কোভিডটা আসলে আমাদের জন্য টার্নিং পয়েন্ট, প্লাস পয়েন্ট ছিল আর কি। কিন্তু প্রশ্নটা আমি এই জন্যই করলাম যে আমি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় দেখি যে সাদাত রহমানকে বিয়ে করে আপনি আপনার ব্যবসা প্রসার করেছেন। হ্যাঁ, তার সম্পত্তির জন্যই আপনার ব্যবসার আজকে এই জায়গায় এসেছে আর কি। আর এই বিষয়টাতে আমি আপনার স্পষ্ট বক্তব্য জানতে চাই, আসলে এই যে মানুষ বলে এটা আসলে কতটা ধরেন সত্যি? সাদাত রহমানের তো লিগ্যাল ওয়াইফ ছিলাম আমি, না? এবং তো আমি যদি তার টাকা দিয়ে বিজনেস করেও থাকি, মানুষের তো কোনো অসুবিধার কোনো কারণ নাই, এবং এটা আমি কোনো আইনও ভঙ্গ করি নাই, তাই না? তার ওয়াইফ হিসাবে আমার রাইট আছে, যদিও আমি তার টাকা দিয়ে বিজনেস করি না, আমি পুরোটাই কষ্ট করে দেখছি। আপনি দেখবেন যে আমি প্রতিদিন 5টা, কোনো দিন 7টা লাইভ করি, আমি এখনও স্টিল আমি অনেক হার্ড ওয়ার্ক করি। সো দেখেন, যে বিজনেস পারে না বা যে বিজনেস বুঝে না, তাকে কোটি কোটি টাকা দিলেও বিজনেস করতে পারবে না। সো বিজনেস করা এটা একদিনের ব্যাপার না, এটা আপনার প্রতিদিন আপনাকে লেগে থাকতে হবে, কাজ করতে হবে। সো দূর থেকে মানুষ অনেক কিছুই বলে, বাট আমার কথা হচ্ছে আমি যদি নিয়েও থাকি বা করেও থাকি, তাতেও তো মানুষের কোনো অসুবিধার হওয়ার কথা না, বা এতে রাষ্ট্রের কি আসে যায়, মানুষের কি আসে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে সাদাত রহমান যখন অসুস্থ ছিল, আপনার সাথে আমরা অফলাইনে কথা হচ্ছিল, যে আপনি বলছিলেন যে অনেক টাকা খরচ হয়েছিল নাকি, আপনি সর্বোচ্চ চেষ্টা করেছেন বাঁচিয়ে রাখার জন্য আর কি। ওই বিষয়গুলো বা টাকা পয়সা, এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করেছেন, বা ওইটা কি আপনি খরচ করেছেন নাকি আপনার হাজবেন্ডেরই টাকা থেকে? না, আমাকে দেখেন, আমার হাজবেন্ড তো জব করতো, আমার লেট হাজবেন্ড, সে হচ্ছে জব করতো। সো মানুষ, তার আর আমার 38 ইয়ার্স এইজ যে গ্যাপটা ছিল, এটার জন্য মানুষ মনে করতো যে আচ্ছা নিশ্চয়ই ওনার অনেক টাকা, এই জন্য মেয়েটা ওনাকে বিয়ে করছে। অ্যাকচুয়ালি সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো, এবং সে এখানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট সে স্যালারি পাইতো, এবং সেটা সে সংসারে খরচ করতো। তার সে অসুস্থ থাকতো, তার নিজেরও চিকিৎসায় অনেক খরচ হতো, তারপর আমাদের বাচ্চা আছে জানেন, সব কিছু মিলিয়ে। বাট তার চিকিৎসার পুরোটাই আমাকে বহন করতে হয়েছে। এবং সেটা তো মানে একটা বিগ অ্যামাউন্ট। হ্যাঁ, সেটা খুব বিগ অ্যামাউন্ট, তো এই কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে আর কি। আপনি তো আবার মানে রিসেন্টলি বিয়ে করেছেন, এখন কিন্তু এটা নিয়েও বিতর্ক হচ্ছে। আমার যদি ধারণা, আপনি নিজেও জানেন, যেমন অনেকেই বলছে যে সাদাত রহমান বেঁচে থাকা অবস্থাতেই আপনি বর্তমান যার সঙ্গে আপনার বিয়ে হয়েছে, তার সঙ্গে আপনার রিলেশন, প্রেম শুরু হয়ে গিয়েছিল। মানুষ তো অনেক কিছু বলে, মানুষ মৃত মানুষকে জীবিত করে ফেলে, জীবিত মানুষকে মৃত করে ফেলে, সোশ্যাল মিডিয়ার কিছু মানুষজন।
আসলে আমি যাকে বিয়ে করেছি, আমি আসলে আমার লেট হাজব্যান্ড মারা যাওয়ার পর আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে কিন্তু আমি কিন্তু আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার পরিবারের, আমার ২ সন্তান, আমার মা, ভাই-বোন। তো ব্যাপারটা হচ্ছে আমি যদি ডিপ্রেশনে থাকি আর আমি যদি কাজ না করি, আমার পরিবার কিন্তু বসে যাবে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানে এই যে যারা আমার শত, শত আমার যারা কর্মী বা কর্মী, সহকর্মী আছে। সহকর্মী বা যারা আমাদের উপরে আরো কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি আমাদের সাথে কাজ করে, যারা হাজার, হাজার কিন্তু এখানে ওয়ার্কার আমাদের উপর ডিপেন্ডেবল। তারা সবাই কিন্তু বসে যাবে। সো আমাকে কিন্তু দিন শেষে কাজ করে খেতে হবে। তো আমি প্রচণ্ড ডিপ্রেশনে থাকি। তখন আমার বেস্ট ফ্রেন্ডরা আমাকে বলে যে, "দেখো, তুমি তো একদম একা, আর সারাক্ষণ কাজ করো, কারোর সাথে কথা বলো না। তুমি কারোর সাথে কথা বলো। কথা বলে তুমি ডিপ্রেশন থেকে বের হইতে পারবা। অ্যান্ড তোমাকে কাজ করে কিন্তু বাঁচতে হবে তোমাকে।" দেন আমি আমার যে প্রেজেন্ট হাসব্যান্ড, ওর সাথে আমার ফার্স্ট কথা হয় ফেসবুকে মেসেঞ্জারে। সেটা হচ্ছে আপনার এপ্রিলের ১৪ তারিখে ফার্স্ট কথা হয় আমাদের। অ্যান্ড তারপরে আমি জুনে তার সাথে লন্ডনে দেখা করতে চাই। অ্যান্ড তারপরে আমরা বিয়ের ডিসিশন নিই। দেন আমরা অগাস্টে বিয়ে করি। এই অগাস্টে। হ্যাঁ, মানুষ এটাকে অনেক কিছু বানাইছে। এখন বিষয় রয়েছে, দেখেন, আমি তো চাইলে আমি তাকে জাস্ট ফ্রেন্ড হিসেবে পরিচয় করাইতে পারতাম। যেটা হয় আর কি, মিডিয়া পার্সনরা কি করে? নরমালি friend। নায়ক নায়িকারা কি বলে? এই যে জিজ্ঞেস করে, "হ্যাঁ, শোনা যাচ্ছে অমুকের সাথে আপনার নাকি প্রেমের সম্পর্ক বা আপনারা বিয়ে করেছেন, গুঞ্জন শোনা যায়।" আপনারা এইভাবে কোয়েশ্চেন করেন। তো মিডিয়া পার্সোনাল যারা, তারা কি বলে? যে, "না, এটা একদমই মিথ্যা। সে আমার ভালো বন্ধু, জাস্ট ফ্রেন্ড।" আমিও কিন্তু চাইলে এইভাবে আমি চালিয়ে দিতে পারতাম। হ্যাঁ? বাট আমি যদি বিয়ে করি তাতে কারো অসুবিধা হওয়ার কথা না, বা আমি কোনো আইন অমান্য করি নাই বা কাউকে ঠকাই নাই, কারোর সাথে চিটিং করি নাই। আমি কি কোনো আইন অমান্য করছি? যদি এমন হইতো আমি অন্য জনের ঘরণী হয়ে তাকে চিটিং করে অন্য একজনকে বিয়ে করছি, তাইলে ব্যাপারটা মানে অন্যভাবে আসতো। আইন বহির্ভূত কাজ আইন হইতো। এখন আমি নিজে ভালো থাকার জন্য বা আমার পরিবারকে ভালো রাখার জন্য বা আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, আমার একটা অবৈধ রিলেশন থেকে একটা, মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তা করেন, একটা বিবাহিত রিলেশন ভালো না? সো আমার সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য বিয়ে করাটা ফরজ। অ্যান্ড আমি পরে বিয়ে করে নিয়েছি। এখন মানুষ অনেক কিছু বলে, এতে আমার তো কিছু আসে যায় না।